আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিমান বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই রাবিট হল বিডি। নতুন একটা সিরিজ শুরু হতে যাচ্ছে, বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের দুই টেস্টের যে সিরিজ শুরু হতে যাচ্ছে, সেই টেস্টের আগে আমরা এই প্রিমিয়াস অ্যানালাইসিসে আপনাদের সাথে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আমির একজন প্রতীক ভাইকে। প্রতীক ভাই, আমি একটু জানাতে চাই, বাংলাদেশ তাদের নতুন সিরিজ শুরু করছে এবং যেখানে বাংলাদেশ দুই টেস্টের পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে। প্রথম টেস্ট মিরপুরে এবং দ্বিতীয় টেস্ট সিলেটে শুরু হতে যাচ্ছে। আর এটা যদি বলি যে টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা অংশ, আপনি এই টেস্ট শুরুর আগে আপনার কাছে ইমিডিয়েট আগে যখন আমরা জিজ্ঞাসা করছি, আপনার কাছে কি ফিল হচ্ছে যে বাংলাদেশ এই টেস্টটা কেমন ভাবে খেলতে যাচ্ছে কিংবা কি প্ল্যান হওয়া উচিত? দেখেন, বাংলাদেশের জন্য সবচেয়ে পজিটিভ যে সাইডটা সেটা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে আমরা লাস্ট টেস্ট ম্যাচটা বা টেস্ট সিরিজটা খুব কনভিনসিংলি সিরিজ জয় করেছি। তো আপনার অপোনেন্টের বিরুদ্ধে তাদের মাটিতে যখন আপনার এরকম একটা কমান্ডিং রেকর্ড থাকবে, সেক্ষেত্রে আপনি যখন ঘরের মাঠে তাদেরকে আবার ফেস করবেন এবং সেটা খুব নিকট সময়ের ভেতরে, এটা আপনাকে এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে। এবং আমার মনে হচ্ছে যে এই টেস্ট সিরিজটা শুরুর আগে বাংলাদেশ ফেভারিটস হিসেবে আসলে সিরিজটা শুরু করতে যাচ্ছে। আমরা যদি হেড টু হেড এর কথা বলি, বাংলাদেশ এবং পাকিস্তান টোটাল 15টা টেস্ট ম্যাচ খেলেছে, যেখানে বাংলাদেশ মাত্র 2টা টেস্টে জিতেছে, একটাতে ড্র করেছে এবং বাকি 12টাতে পাকিস্তান জিতেছে। এবং যে জয়টার কথা আমরা বলছি সেটা কিন্তু রিসেন্ট পাস্টে হয়েছে। সো এটা কি বাংলাদেশের জন্য একটা এডিশনাল একটা ভালো লাগা থাকতে পারে, যেটা আপনি বলছিলেন? অবশ্যই। এবং আপনি দেখেন যে লাস্ট যে টেস্ট সিরিজটা আমরা জিতেছি সেখানে আমাদের ব্যাটার্সরা ভালো করেছিলেন, মুশফিকুর রহিম ভালো করেছিলেন, লিটন দাস ভালো করেছিলেন, মেহেদী হাসান মিরাজ ব্যাট হাতে কন্ট্রিবিউট করেছিলেন এবং আমাদের পেস অ্যাটাক কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছিল। এবং আপনি দেখেন যে ওই সেম পুল অফ ফাস্ট বোলার্স, আপনি তাসকিন আহমেদের কথা বলেন, নাহিদ রানার কথা বলেন, শরীফুল ইসলামের কথা বলেন, সবাই কিন্তু এই সিরিজে রয়েছে এবং মোটামুটি ফুলি ফিট অবস্থাতেই রয়েছে। তো যে অস্ত্র দিয়ে আমরা তাদেরকে ঘায়েল করেছিলাম, সেই সেম জিনিসগুলো আমাদের আলমারিতে এখনো রয়েছে। সো হোয়াই নট, আমি তো আশা করছি যে আরেকটা সিরিজ জয় হতে চলেছে আমাদের। আমরা একটু দুই দলের স্ট্রেংথ উইকনেস নিয়ে দুটো কথা বলতে চাই। বাংলাদেশের স্ট্রেংথের কথা তো অলওয়েজ আমরা বলে থাকি যে স্পিন ট্র্যাক, এবং মিরপুরের মতো মাঠে বাংলাদেশ অলওয়েজ স্পিন দিয়ে ঘায়েল করার চেষ্টা করে। যদি রিসেন্ট পাস্টের কথা বলেন, বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম ভালো বোলার যদি বলি, তাইজুল হাসান আমাদের স্কোয়াডে। সে এর বাইরে যদি বলি যে বাংলাদেশের পেস বোলিং ইউনিট নিয়ে আমরা অনেক বেশি আশা করছি। তো সেই জায়গা থেকে বাংলাদেশের পেসের সাথে কি পাকিস্তানের পেস বোলিং এর একটা কম্পিটিশন আপনি দেখতে চাচ্ছেন? দেখতে চাচ্ছি, বাট কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশের পেসার একটা পাকিস্তানের থেকে অনেকাংশে এগিয়ে। আপনি যদি প্লেয়ার টু প্লেয়ার অ্যানালাইসিস করেন, আমাদের পেস অ্যাটাকে রয়েছে শরীফুল ইসলাম, নাহিদ রানা, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন। তো পার্টিকুলারলি নাহিদ রানা এবং ইবাদত হোসেন যে গতিতে বোলিং করে থাকেন, এরকম গতির বোলার কিন্তু পাকিস্তান লাইন আপে রাইট নাও নেই। আপনি শাহিন শাফরিদের কথা বলে থাকতে পারেন, বাট উনি অনেকটা প্রেসিশন তার হচ্ছে মূল অস্ত্র, অনেকটা কন্টিনিউটি মেনটেন করে একটা কনসিস্টেন্ট লেন্থ এন্ড লাইনে বোলিং করতে পারেন, নতুন বলে সুইং করাতে পারেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ওরকম ম্যাচ বের করে আনার মতো বোলার ইন টার্মস অফ পেস পাকিস্তানের নেই। সো ওইভাবে ডিরেক্ট তুলনা করাটা মুশকিল। আপনি দেখেন যে দুই দলের পেস অ্যাটাকটা দুই রকম। আপনি পাকিস্তানের ক্ষেত্রে যদি তাকান, সেখানে হাসান আলী রয়েছেন এবং মোহাম্মদ আব্বাস রয়েছেন। মোহাম্মদ আব্বাস অনেকদিন পর কিন্তু কামব্যাক করেছেন এবং আমি মোহাম্মদ আব্বাসের অ্যাজ আ ফাস্ট বোলার বেশ বড় একজন ফ্যান। বল কিন্তু উনি দুর্দান্ত সুইং করাতে পারেন, সেম স্পটে উনি কন্টিনিউয়াস বল করতে পারেন। এটা অনেকটা গতি খুব বেশি না, বাট আসলে এই ধরনের কন্ডিশন, যেখানে ওভারকাস্ট কন্ডিশন থাকতে পারে, রেইন কিন্তু প্রেডিক্টেড অলমোস্ট প্রায় সবগুলো দিনই টেস্ট ম্যাচের ক্ষেত্রে। তার মানে মোহাম্মদ আব্বাস খুবই ক্রুশাল একটা ফ্যাক্টর হতে চলেছেন পাকিস্তান পেস অ্যাটাকে। বাংলাদেশের লাইন আপে কিন্তু আবার এরকম ফাস্ট বোলার নেই লাইক মোহাম্মদ আব্বাস। আবার যদি আপনি নাহিদ রানার কথা বলেন, ইবাদত হোসেনের কথা বলেন, তারা যেই গতিতে বল করে সেরকম ফাস্ট বোলার কিন্তু পাকিস্তানে নেই। সো দুই দলের অ্যাটাকটা দুই রকম, দুই দলের ব্যাটিং স্ট্রেংথও দুই রকম। তো আসলে সত্যি কথা বলতে গেলে নিজেদের দিনে আসলে যারা পারফর্ম করতে পারবেন তারা আসলে এখানে অ্যাডেড অ্যাডভান্টেজ পাবে। এখানে ডিরেক্টলি কম্পেয়ার করা মুশকিল, বাট আপনি যদি আমাকে ওভারঅল একটা মতামত দিতে বলেন, ব্যাটিং এর কথা একটু যদি জানতে চাই, সেক্ষেত্রে দুই দলের যে ব্যাটিং এর আমরা স্কোর যেটা দেখছি, সেক্ষেত্রে কি বাংলাদেশ থেকে পাকিস্তান কি কিছুটা এগিয়ে? কিছুটা বলতে পারি, বাট খুব বেশি এগিয়ে আমি রাখবো না। কজ এটাই যে এই পুল অফ ফাস্ট বোলার্স কিন্তু পাকিস্তানকে অনেক ভুগিয়েছে। তো ওভারঅল যদি আমরা বোলিং অ্যাটাকের দিকে ফাস্ট বোলিং অ্যাটাকের কথা চিন্তা করি, তাহলে আমি বাংলাদেশকে এগিয়ে রাখবো এই ক্ষেত্রে। টোটাল ওভারঅল এর ক্ষেত্রে আপনি যদি বলেন। আমরা একটু জানতে চাই যে একটা সময় ছিল যখন আমরা মুশফিকুর রহিমের ডাবল 100 দেখেছি শ্রীলঙ্কার বিপক্ষে, কিংবা ওনার তো ডাবল 100 অনেক দুইটা বেশি আছে। এছাড়া সাকিব আল হাসানের ডাবল 100 আছে, মোহাম্মদ রাশাফুলের 100
মানে ডাবল 100 কাছাকাছি একটা রান আছে 90+। এছাড়া তামিম ইকবালের সেই লর্ডসের 100 সেলিব্রেশন, এগুলো কিন্তু আমাদের টেস্টের মেমোরিতে অনেক বেশি অ্যাটাচড করা। তো আমরা কিন্তু এরকম জয় অনেকদিন আমরা দেখি না, যে জিনিসগুলো মেমোরেবল, ডাবল 100 বলেন কিংবা এরকম বড় স্কোরিং জিনিসগুলো দেখি না। তো এই জিনিসগুলো যে আমরা রিসেন্ট টাইমে পাচ্ছি না, এটার জন্য আসলে কোন জায়গাটাকে আপনি দায়ী মনে করেন? নিয়মিত টেস্ট ম্যাচ না খেলা, আমাদের টেস্ট ম্যাচ শিডিউলটা খুবই অন অ্যান্ড অফ, মানে কালে ভদ্রে আমরা সিরিজ খেলি, মাঝখানে আবার লম্বা সময় আমরা শুধু ওডিআই আর টি20 খেলি। তো আপনার ধরেন লম্বা সময় ধরে ব্যাটিং করার অভ্যস্ততা না থাকলে আপনি ওইভাবে আসলে বড় স্কোর পাবেন না নিয়মিত, এটাই স্বাভাবিক। আর উইকেটের একটা বিষয় তো রয়েছে, মিরপুরে আসলে যে ধরনের উইকেটে খেলা হয় এখানে আসলে খুব বড় ধরনের সংগ্রহ পাওয়াটা, 250 250 এর মতো রান, হ্যাঁ রানটা একটু কমের দিকেই থাকে। ধরেন ফার্স্ট ইনিংসে ব্যাট করলে সর্বোচ্চ 400 450 এরকম স্কোর হয়, সেখানে হয়তো আপনি একটা দুটো সেঞ্চুরি পেতে পারেন, বা ডাবল সেঞ্চুরি পাওয়াটা একটু টাফ। তো খেলাটা যেহেতু মিরপুরে হচ্ছে, তো আমার মনে হচ্ছে যে দুই দলের থেকে কোনো ব্যাটারি হয়তো, যেটা আমরা বলি যে 150 200 এরকম রানের হয়তো স্কোর পাবো না, বাট অ্যাটলিস্ট কিছু সেঞ্চুরিজ তো এক্সপেক্টেড এই ম্যাচে। আমরা আজকে যে পিচে খেলা হতে যাচ্ছে, আমরা সবসময় দেখেছি যে স্পিনাররা কিন্তু সবসময় আধিপত্য বিস্তার করেছে এখানে। তো 63% উইকেট কিন্তু স্পিনাররা নিয়েছে। যে পিচে খেলা হচ্ছে আজকে, সেই পিচে কি আপনি সেম ভাবেই স্পিনারদের আধিপত্য চিন্তা করছেন? না, খুব একটা বেশি না, কজ টনি হেমিং আসার পর কিন্তু উইকেট আমরা গ্রাস কাভারিং নিয়মিত দেখতে পাচ্ছি, এবং যে উইকেটটাতে খেলা হবে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি প্রচুর গ্রাস রয়েছে। তো আমি আশা করছি যে আসলে ব্যাটেলটা মূলত পেসারদের মধ্যেই হবে, এবং সিংহভাগ উইকেট আসলে পেসারদের ঝুড়িতে যেতে যাচ্ছে। এই উইকেটে আপনি কত রান আশা করছেন? আমি রিসেন্ট পাস্টে দেখছিলাম যে 252 285 হচ্ছে অন অ্যান এভারেজ, হচ্ছে ফার্স্ট ইনিংস এর এভারেজ আর কি, এবং সেকেন্ড ইনিংস এর কথা যদি আমরা বলি 152 180 ফোর্থ ইনিংস এর কথা। তো সেই এভারেজ কি বলছে যে আসলে আমরা এই ম্যাচে কি 400 স্কোর আমরা এক্সপেক্ট করতে পারি কিনা? দেখেন আসলে স্ট্যাটিস্টিক্স তো বহু বছর ধরে এটা ক্যারি করে আসে, এবং এক এক সময় উইকেটের কন্ডিশন এক এক রকম ছিল। তো আপনি দেখবেন যে যেই উইকেটগুলোতে আসলে ফাস্ট বোলারদের সাহায্য বা সহযোগিতা থাকে, স্পোর্টি একটা ফিল থাকে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে ফার্স্ট ইনিংসের চেয়ে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করা কিছুটা ইজিয়ার হয়, কজ গ্রাস গুলো অনেকটা ওয়াইপড আউট হয়ে যায় তৃতীয় দিনের শেষে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাউন্সটা অনেকটা ইভেন হয়, লাস্টের দিকে যে হয়তো স্পিনাররা কিছুটা বাড়তি সুবিধা পেতে পারে, সেটা শেষ দিনে হতে পারে। তো ফার্স্ট ইনিংসে যদি বাংলাদেশ আগে ব্যাট করে, এই ক্ষেত্রে একটা সংখ্যার জায়গা থাকছে। আমার মনে হয় যে অ্যারাউন্ড 250 to 300 এর বেশি রানটা যাওয়া মুশকিল। আই উড লাভ টু সি বাংলাদেশ বোলিং, কারণ সেই ক্ষেত্রে আমাদের যে আসলে ফাস্ট বোলার রয়েছেন তারা আমাদেরকে ম্যাচে খুব ফার্মলি নিয়ে আসবে। প্রথম ইনিংসে রান কিছুটা কম হলেও সেকেন্ড ইনিংসে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ বেশ ভালো একটা সংগ্রহ পেতে যাচ্ছে এই টেস্টে। বাংলাদেশ লাস্ট যে 5টা ম্যাচ খেলেছে সেখানে বাংলাদেশ 3টা টেস্ট জিতেছে এবং 2টা টেস্ট হেরেছে, এবং বাংলাদেশ পাকিস্তানের সাথে যে 5টা টেস্ট রিসেন্ট 5টা খেলেছে 2020 থেকে 25 এর মধ্যে, সেখানে বাংলাদেশ 3টাতে হেরেছে 2টাতে জিতেছে। এবং এই যে স্ট্যাটিস্টিক্স কিংবা রিপোর্ট বলছে, সেখানে আসলে বাংলাদেশের জয়ের পার্সেন্টেজ যেটা আপনি কনফিডেন্টলি বলছেন যে বাংলাদেশে জেতা উচিত, এটা কি আসলে কতটুকু যুক্তিসঙ্গত আপনার কাছে? না, অবশ্যই যুক্তিসঙ্গত, কজ আমাদের যদি আমরা ব্যাটিং পার্সপেক্টিভের দিকে তাকাই, আমাদের নাজমুল হোসেন শান্ত রয়েছেন, মুশফিকুর রহিম রয়েছেন, লিটন দাস লাল বলে দুর্দান্ত ব্যাট করেন। আপনি সাদা বলে লিটন দাসকে যেমনই ব্যাট করতে দেখেন, খেলাটা যখন লাল বলে হবে লিটন দাস কিন্তু কমপ্লিটলি একজন ডিফারেন্ট ব্যাটসম্যান হিসেবে আবির্ভূত হন। মেহেদী হাসান মিরাজ টেস্টে খুব ভালো করে থাকেন। তো আপনি যদি 4 জন ব্যাটারের কথাই ধরেন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, এদের 4 জনের যে কোনো একজন বা দুজন থেকে আমরা বড় সংগ্রহ মোর অর লেস পেয়ে থাকি। অ্যালং উইথ মুমিনুল হক, উনি তো বেসিক্যালি চিটং এর উইকেট গুলোতে তাকে আমরা বেশি ভালো খেলতে দেখেছি, বাট এখানে একটা আসার জায়গা রয়েছে যে ইন্ডিয়ার বিরুদ্ধে কিন্তু ইন্ডিয়ার মাঠে লাস্ট যে ইন্ডিয়ার বিরুদ্ধে সিরিজ ছিল সেখানে সেঞ্চুরি স্কোর করেছিলেন। সো সেই তকমাটাও কিন্তু মুমিনুল হক অনেকটা মুছে ফেলতে সক্ষম হয়েছেন। আমি যেটা এক্সপেক্ট করবো মুমিনুল হকের কাছ থেকে, যে উনি মানে অনেকটা ওভার কনফিডেন্ট থাকেন মোস্ট অফ দ্য কেসেসে, বিশেষ করে উনি ইনিংসের শুরুতে। তার মনে হয় বোলারকে একটু সমীহ করে যদি উনি খেলেন, আমার মনে হয় সেটা তার জন্য ভালো, বাংলাদেশ টিমের জন্য ভালো। বিশেষ করে আউটসাইড অফ যে বলগুলো, ওনার কিন্তু একটা লেজি এলিগেন্স আছে। আপনি দেখবেন যে খুব এফোর্টলেস ওয়েতে উনি শটগুলো নেগোশিয়েট করার চেষ্টা করেন। তো আপনি যখন উইকেটে যাবেন, আপনার ফিট মুভমেন্ট গুলো কিন্তু অ্যাকাস্টমড হতে কিছুটা সময় লাগে। তো অ্যাজ লং অ্যাজ আপনি একটা গ্রুভে না আসবেন, একটা শেপে না আসবেন, ততক্ষণ পর্যন্ত ওই ধরনের শটগুলো অ্যাপ্লাই করার চেষ্টা না করাটা বেটার। ওয়ান্স ইউ গেট সেট, তখন মুমিনুল হক আসলে যেভাবে খেলেন, এটা কিন্তু বোলারদের জন্য অনেক ভয় বা চিন্তার একটা কারণ হতে পারে। সো আজকে যখন মুমিনুল হক ব্যাট করতে আসবেন, বা পরবর্তী ইনিংসে যদি পাকিস্তান আগে ব্যাট করে, আমি চাইবো যে উনি আসলে নিজেকে সেট করেন, তারপর আসলে ওনার যে সহজ সুলভ খেলাটা সেটা খেলতে পারেন। কজ টেস্ট ম্যাচে মুমিনুল হকের কাছ থেকে রান পাওয়া মানে কিন্তু বাংলাদেশ একটা অ্যাডেড অ্যাডভান্টেজ পাওয়া। তো আমি আসলে এটা এক্সপেক্ট করছি মুমিনুল হকের কাছ থেকে। পক্ষান্তরে আপনি বাংলাদেশের
মানে জেতার যে অপশন কিংবা যাদের মাধ্যমে জয়টা আসতে পারে সেটার কথা বললেন, সেক্ষেত্রে বোলিং এর পার্সপেক্টিভে আপনি যদি বলেন যে বাংলাদেশের জন্য কারা থ্রেটিং হতে যাচ্ছে ব্যাটিং এর দিক থেকে, সো তাদের উইকেট যদি আমরা আর্লি নিতে পারি এরকম মানে যদি বলি খুব স্ট্রেঞ্জার ব্যাটসম্যান তো বা পাকিস্তান টিমে এখন নেই। ভালো ব্যাটসম্যানের কথা যদি বলেন আপনি, রিজওয়ান আছেন, বাবর আছেন, সৌদ শাকিল আছেন, আগা সালমান আছেন, সো এনাদের মধ্যে আপনি কাকে থ্রেটিং মনে করছেন? আমার কাছে শান মাসুদকে খুব ক্যাপ্টেন কোয়ালিটি একজন ব্যাটার মনে হয় টেস্ট ক্রিকেটে, কজ হি হ্যাজ গট দ্য টেকনিক। আসলে যে বাংলাদেশের যে ফাস্ট বোলাররা রয়েছেন, বিশেষ করে ইবাদত হোসেন বা নাহিদ রানা বা তাসকিন আহমেদ, তাদের কিন্তু একটা বাতে হাইট রয়েছে, এবং শান মাসুদে কিন্তু অ্যাজ এ ব্যাটার বেশ টল। তো এই যে লেন্থ যে ভ্যারিয়েশনটা হতে পারে, নাহিদ রানা কিন্তু এই কাজটা খুব ভালো করছে। নাহিদ হার্ড লেন্থের বলগুলো কিন্তু ব্যাটারদেরকে খুব বিব্রত করছে। আপনি পিএসএল ফাইনালে দেখবেন গ্লেন ম্যাক্সওয়েলকে কিন্তু হার্ড লেন্থে বল করে নাহিদ রানা তার ডিসমিসালটা পেয়েছেন। তো এই ধরনের লেন্থ যেখান থেকে বল অনেকটা আনইভেন অ্যাটিটিউড করে, বা যেসব বোলারদের হাইট অনেক বেশি, ধরেন একটা নর্মাল অ্যাভারেজ লেন্থে বল পড়ার পরে যতটুকু বাউন্স করার কথা তার থেকে বেশি করে, তো এই ধরনের বাউন্স নেগোশিয়েট করার অ্যাবিলিটি কিন্তু শান মাসুদের রয়েছে। অ্যালংসাইড উনি কিন্তু স্পিনের খুব দুর্দান্ত একজন ব্যাটার, খুব ভালো স্পিন নেগোশিয়েট করতে পারেন। তো হতে পারে বাবার আজম, মোহাম্মদ রিজওয়ান, তাদের রেকর্ডটা ভালো, বাট শান মাসুদের যদি আমরা ইন টার্মস অফ অ্যাবিলিটির কথা বলি, আমার মনে হয় যে শান মাসুদ বাংলাদেশের জন্য একটা বড় থ্রেট হতে চলেছে, এবং তার উইকেটটা দ্রুত পিক করা খুব গুরুত্বপূর্ণ। একবারে সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, টস শুরু হতে যাচ্ছে, সেখানে টসে জিতে মানে যে দলই টসে জিতছে তাদের আসলে কি চুজ করা উচিত? অবশ্যই বোলিং, আপনি যদি বাংলাদেশের ফাস্ট বোলারদের দিকে তাকান, শরীফুল ইসলাম রয়েছে, নতুন বলে সুইং করাতে পারেন, তাসকিন আহমেদ বেশ ভালো। তো আমার মনে হয় যে বাংলাদেশ আগে বোলিং করতে চাইবে, সেম গোস ফর পাকিস্তান, তাদেরও দুজন কোয়ালিটি সুইং বোলার রয়েছেন, মোহাম্মদ আব্বাস এবং শাহিন আফ্রিদি। সো যেই আসলে আজকে টসে জিতবে তারা আসলে নতুন রেড চেরিটা তাদের নিজেদের হাতে কত নিতে চাইবে। রান আশা করছেন ফার্স্ট ইনিংসে? আসলে উইকেটের উপর ডিপেন্ড করে, কারণ একটা বলা না দেখে বলাটা খুব মুশকিল, অনেকটা ওই যে দূর থেকে চেহারা দেখে বলার মতো। ইয়েট আমার মনে হচ্ছে যে 250 থেকে 300 এর বেশি রান করাটা টাফ হবে পাকিস্তানের জন্য। বাংলাদেশ যদি নতুন বলের স্কেয়ারটা সামলাতে পারে, সেই ক্ষেত্রে 300 প্লাস হয়তো স্কোর করতে পারে, কিন্তু সেটাও খুব কঠিনই মনে হচ্ছে আমার কাছে। আর আমি আরেকটা মানে কি বলে যে অ্যাপ্রোচ বাংলাদেশের কাছ থেকে দেখতে চাইবো, আপনি 2015 ইন্ডিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের কথা নিশ্চয়ই মনে আছে। ফার্স্ট ওডিআইটাতে আমরা 4 জন ফাস্ট বোলার নিয়ে খেলেছিলাম, অ্যালং উইথ দ্য লোন স্পিনার সাকিব আল হাসান। তো উইকেটে যদি অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ গ্রাস থাকে বা পারচেস থাকে, আমার মনে হয় বাংলাদেশ কিন্তু একটা অল আউট পেস অ্যাটাক নিয়ে খেলতে যেতে পারে বা যাওয়া উচিত, যেহেতু মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার হিসেবে আছেন। তো আমরা আসলে সবসময় দুজন স্পিনার নিয়ে খেলতে পছন্দ করি। তাজুল ইসলাম একদম অটোমেটিক চয়েস থাকে টেস্ট সিরিজে, বাট আমি একটু অজনপ্রিয় মন্তব্য করতে চাচ্ছি। বাংলাদেশ যদি ইবাদত হোসেন, নাহিদ রানা, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এই 4 জন পেসার সাথে মেহেদী হাসান মিরাজ আপনার একমাত্র প্রফেশনাল স্পিনার হিসেবে খেলে, আমার মনে হয় উইকেটের যে বাড়তি সুবিধাটা এটা কিন্তু আমরা ফার্স্ট ইনিংসে নিতে সক্ষম হব। সেটা আমরা আগে বল করি বা পরে বল করি, এখন আসলে এটা রেস্ট অফ দ্য ডিসিশন গোস টু দ্য টিম ম্যানেজমেন্ট, তারা আসলে কিভাবে ভাবে। এই ক্ষেত্রে নিতান্ত বাধ্য হলে মমিনুল হক হাত ঘোরাতে পারেন, শান্তকে আমরা হাত ঘোরাতে দেখেছি, তারাও হয়তো কিছু ওভার কন্টিনিউ করে দিতে পারবেন। আমরা একটা অফ টপিকের কথা বলে আজকের প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি, বাট তার আগে আপনার কাছে জানতে চাই বাংলাদেশের 11-এ আপনি কাদেরকে আশা করছেন? অ্যাজ ইউজুয়াল আসলে যে রকমটা হয়ে থাকে, তানজিদ হাসান তামিমকে আমি প্রথম টেস্টে ডেবিউ করানোর পক্ষপাতী নই, তাহলে সেই হিসাবে সাদমান ইসলাম থাকবেন, এবং তার সাথে মাহমুদুল হাসান জয়, তার পরবর্তীতে নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী মিরাজ, এর পরবর্তীতে 4 জন ফাস্ট বোলার, যেটা আমি বলছিলাম যে শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ আর নাহিদ রানা। এটা হচ্ছে বাংলাদেশের 11টা হওয়া উচিত, এবং 4 জন ফাস্ট বোলার আমি খুব ডিপলি চাইবো যে বাংলাদেশ আসলে খেলাক। দেখা যাক, আমরা খেলা শুরু হতে যাচ্ছে, একটু পরে টস দেওয়া আমরা দেখতে পাচ্ছি। জাস্ট আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, বাংলাদেশের একটা সময় কোচিং পুলে আমরা ওই লেভেলের ভালো বোলার দেখতাম না, হয়তো কোচিং পুলটা এমন থাকতো একজন মানে মেন যে হেড কোচ তাকে আমরা দেখতাম খুব নামি কোচ, বাকিদেরকে আমরা দেখতাম সাপোর্ট স্টাফ হিসেবে, খুব মানে ওরকম রিকগনাইজ কোচকে দেখতাম না। বাংলাদেশের বোলিং কোচ, এখন পেস বোলিং কোচের যদি কথা বলি শন টেইট, স্পিন বোলিং কোচের কথা যদি বলি মুস্তাক আহমেদ আছেন, এবং রিসেন্টলি অ্যাড হয়েছেন হচ্ছে মোহাম্মদ রফিক, বাংলাদেশের লোকাল বয়। এই যে কোচিং এর যে বোলিং জায়গাটা, এটা কি আসলে বাংলাদেশের রিসেন্ট টাইমের বেস্ট বোলিং কোচ ইউনিট কিনা, কিংবা এটার মাধ্যমে আসলে কি আমরা ফল পাওয়া শুরু করছি কিনা, আপনার কাছে কি মনে হয়? বলতে পারেন, তবে অতীতে কিছু কোয়ালিটি পেস বোলিং কোচ কিন্তু আমাদের ছিল, ওটিস গিবসন ছিলেন, রাঙ্গানা হেরাত ছিলেন। সো খুব যে
আগানো এই কোচিং প্যানেলটা তা আমি বলবো না, বাট যদি আপনি ইন টার্মস অফ পারফরমেন্স বা রেজাল্টটা দেখানোর যে অ্যাবিলিটি, সেখানে কিন্তু এই কোচিং প্যানেলটা ভালো করছে। শনটেট কিন্তু দুর্দান্ত করেছেন, আগে তো অ্যালান ডোনাল্ডো ছিলেন, উনিও কিন্তু ভালো করেছিলেন, এবং উনি আসলে এই পেসের উত্থানটা ওনার হ্যাঁ। মাধ্যমে। তো এই যে ইবাদত হোসেন কিন্তু আসলে ডোনাল্ডের সময় ক্যারি করা বলতে গেলে ক্যারি করা, বা খালেদ আহমেদের কথা বলে থাকি। সো অবশ্যই যদিও বেস্ট না হোক, বাট ওয়ান অফ দ্য বেস্ট কোচিং সেটআপস আমার মনে হচ্ছে। তো মোহাম্মদ রফিকের জন্য আসলে নতুন একটা শুরু, ন্যাশনাল সার্কিট উনি কাজ করা শুরু করেছেন, বাট আমি আসলে যে স্কোয়াড প্রেডিকশনটা দিলাম তাইজুল ইসলামকে না খেলানোর, সেই ক্ষেত্রে ফার্স্ট টেস্টে তার কারিশমাটা অ্যাজ আ কোচ দেখানোর জন্য হয়তো আরেকটু অপেক্ষা করতে হতে পারে। হোপ ফর দ্য বেস্ট। আমরা চাই আমরা দিন শেষে যখন আবার কথা বলছি দর্শকদের সাথে, তখন হয়তো একটা ভালো বাংলাদেশের একটা পজিটিভ নিউজ নিয়ে কথা বলতে পারবো। ধন্যবাদ প্রতীক ভাই আপনাকে। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের ফার্স্ট টেস্টের প্রি ম্যাচ অ্যানালাইসিস। কেমন হতে যাচ্ছে বাংলাদেশের আজকের স্কোয়াড, বাংলাদেশ কেমন খেলতে যাচ্ছে, কিংবা কি হওয়া উচিত বাংলাদেশের প্ল্যান, এই আলোচনা ছিল আমাদের আজকের অনুষ্ঠানে। এবং আমরা পোস্ট ম্যাচে আপনাদেরকে জানাচ্ছি বাংলাদেশ দিন শেষে কেমন খেললো। ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ খেলা দেখুন। বিয়ন বড়সের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।